ইভিনিং সবাইকে। গুড ইভিনিং বিষ্ণু, প্রবলেম অফ ফিলসফি। গুড ইভিনিং সাগিরা খাতুন। গুড ইভিনিং হেমেদুল। সবাইকে গুড ইভিনিং। বলো কেমন আছো তোমরা? পড়াশোনা ঠিকঠাক চলছে? বলো। আমার ভয়েস ক্লিয়ার? ভয়েস ক্লিয়ার শুনতে পারছো এবং স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে? প্রেমানন্দ গুড ইভিনিং। ভয়েস ক্লিয়ার পুরোপুরি? না, এমডি তরিকুল এখন গুড নাইট না, ক্লাসের শেষে গুড নাইট, এখন গুড ইভিনিং। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার। তাহলে আমরা ক্লাসটা শুরু করি, তাই না? ক্লাসটা আমরা শুরু করি। আজকে কোথা থেকে শুরু করব? এক সেকেন্ড। আজকে আমরা শুরু করব 31 নাম্বার কোশ্চেন থেকে। 31 নাম্বার জিনিয়া পাল। ইয়েস, নানান কথা। ওয়েলকাম নানান কথা আওয়ার পিএনপি ইউজিসি নেট চ্যানেলে। হ্যাঁ, গুড ইভিনিং। আমি ভালো আছি। ও কারেন্ট নেই, ঠিক আছে। দেখো যতক্ষণ পর্যন্ত চার্জ আছে দেখে নাও, আদারওয়াইজ পরে রেকর্ডেড ক্লাস দেখে নিবে। চলো সবাই তাহলে রেডি। আজকে 31 নাম্বার কোশ্চেন থেকে শুরু হবে। যারা নতুন তাদেরকে বলে দিই, প্রথম পার্টটা অলরেডি দেখে নিবে। 1 থেকে 30 অবধি কোশ্চেনের প্র্যাকটিস করানো হয়েছিল। আজকে 31 নাম্বার কোশ্চেন, এটা আমি হোমওয়ার্কও দিয়েছিলাম। এইচডাব্লিউ কোশ্চেন, কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না। মাত্র দুজন কমেন্ট করেছে। আমি নামগুলো বলছি, 1 সেকেন্ড দাঁড়াও। কে কে কমেন্ট করেছিল? দুজন বলছি, শুধু একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে বিষ্ণু। বিষ্ণু শুধু কমেন্ট করেছিল সেই ক্লাসে। তো আজকের পর থেকে আমার মনে হচ্ছে না যে হোমওয়ার্ক কোশ্চেন আমি আর দিব, কারণ তোমরা যেহেতু কমেন্টই করছো না, তাহলে হোমওয়ার্ক কোশ্চেন দিয়ে কোনো লাভ হচ্ছে না। অলরেডি তোমরা কোশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করেছো। এটা হচ্ছে অপশান নাম্বার বি। তো এটা যেহেতু হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটা নিয়ে আর বেশি আমি ডিসকাশন করলাম না, কারণ তোমরা জানো কপার্নিকান রিভ্যালুয়েশন ইন ফিলসফি, এই যে থিওরিটা বা এই তথ্যটা সূর্যকে কেন্দ্র ধরে বিশ্বচিন্তায় বিপ্লব ঘটিয়েছেন, সেভাবে জ্ঞানতত্ত্বে বিপ্লব, এটি বলেছেন ইমানুয়েল কান্ট। ঠিক আছে, এইবার আমাদের শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 কি বলছে? সামান্য নাম ছাড়া অতিরিক্ত কিছুই নয়। এই বক্তব্যটি কার? নাথিং মোর দ্যান এ মিয়ার নেম। হুজ স্টেটমেন্ট ইজ দিস? নাথিং মোর দ্যান এ মিয়ার নেম, মানে সামান্য ছাড়া অতিরিক্ত কিছু নেই, এটি কে বলেছেন? অপশন নাম্বার এ মিল, অপশন নাম্বার বি স্পিনোজা, অপশন নাম্বার সি হিউম, অপশন নাম্বার ডি বার্কলি। 32 প্রথম অ্যান্সার পেয়েছি আমি প্রেমানন্দ, এসডি হিটলার, সাগিরা, প্রবলেম অফ ফিলসফি, হেমেদুল, বিষ্ণু রয়, হৃদয়, আনোয়ার। নানান কথা বলছে। মানক তত্ত্ব একদিন ক্লাস করান স্যার? অবশ্যই মানক তত্ত্ব নিয়ে ক্লাস করাবো। নবকুমার, তবে ক্লাসের শেষে আমি একটা তোমাদের আজকে বোনাস তো না, কিন্তু বোনাসের মতোই বলে দিব যে নেক্সট কিসের উপর ক্লাস হবে, যেটা সবাই কেউ করাতে চায় না, সেই টপিকটা আমি পড়াবো বা সেই টপিকটা প্র্যাকটিস করিয়ে দিব তোমাদের। নবকুমার, জিনিয়া পাল, সঙ্গীতা, নানান কথা না, সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিয়েছো। এটা হিউম নয়, এটা হবে বার্কলি। আমরা জানি না বার্কলি সামান্য ছাড়া কোনো কিছু অতিরিক্ত স্বীকার করবে না, মানে এই জগতের বাইরে এক্সটার্নাল ওয়ার্ল্ডে কোনো কিছুই তিনি স্বীকার করবে না, সেটি মনের ধারণার মধ্যে বা সামান্য, সেটা হচ্ছে বার্কলে বলেছেন। কে বলেছেন? বার্কলে। অপশন নাম্বার ডি, দেখো বার্কলে, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 কি বলছে? অধিবিদ্যার জগতে পূর্বত সিদ্ধ জ্ঞান সৎ বাক্য নয়। কার উক্তিটি? অধিবিদ্যার জগতে পূর্বত সিদ্ধ জ্ঞান সৎ বাক্য নয়, কার উক্তি? ইন দ্য ওয়ার্ল্ড অফ মেটাফিজিক্স এ প্রায় নলেজ is not a true statement
Whose remark is this? Aristotle, Helvitas, Democritus, Kant. বলো। ওটা হিউম হবে না, ওটা বার্কলে হবে। অপশন ডি, 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 সবাই ডি বলছো। অপশন 33 ডি, ডি না, 33-তে হিউম তো অপশনেই নেই। যারা হিউম করছো 33-তে হিউম অপশনেই নেই। তো সবাই অপশন নাম্বার ডি করেছো এবং এটা সঠিক অ্যান্সার। নানান কথাও বলছে এটা ডি, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে কান্ট। কান্ট বলেন, ইন দ্য ওয়ার্ল্ড অফ মেটাফিজিক্স এ প্রায়রাই নলেজ ইজ নট এ ট্রু স্টেটমেন্ট। অধিবিদ্যার জগতে পূর্বত সিদ্ধ জ্ঞান সৎ বাক্য নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কান্ট। কান্ট বলেছেন মেটাফিজিক্সের ক্ষেত্রে এ প্রায়রাই জ্ঞানকে সত্য বলে ধরা যায় না। তাহলে কোন মেটাফিজিক্সের ক্ষেত্রে এ প্রায়রাই জ্ঞানকে সত্য বলে ধরা যায় না? কারণ এটি অভিজ্ঞতার জগতে প্রযোজ্য নয়। তার মতে মেটাফিজিক্যাল বাক্যগুলি পরীক্ষণযোগ্য নয় বা না হলে বৈধ নয়। Kant argue that a priori knowledge in metaphysics cannot be considered true, since it does not apply to the empirical world. Metaphysical statement, if unvariable, are not valid knowledge. তাহলে মেটাফিজিক্সে এ প্রায়রাই জ্ঞানকে কি বলে না? সত্য বলে ধরা যায় না। এটা মনে রাখবেন। কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 বলছে, মুখ্য গুণগুলিও গৌণ গুণগুলির মতোই একই ব্যক্তির কাছে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম হয় বা বিভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। বক্তব্যটি কার? Primary qualities like secondary qualities may also appear differently to the same persons in different conditions or two different persons. Whose statement is this? Locke, Berkeley, Perry, John Dewey. Locke, Berkeley, Perry, John Dewey. মুখ্য গুণগুলি ও গৌণ গুণগুলির মতো একই ব্যক্তির কাছে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম হয়। অপশন বি 34 এর সবাই বি করছো। অপশন বি, 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 বাহ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। এটা হচ্ছে অপশন নাম্বার বি, বার্কলি। অপশন নাম্বার বি, বার্কলি। তাহলে একটু এক্সপ্লেনেশনটা দেখে নাও যে বার্কলে বলেছেন যে প্রাইমারি কোয়ালিটিস অর্থাৎ আকার, বস্তুর সংখ্যা ইত্যাদি ও সেকেন্ডারি কোয়ালিটিস রং, স্বাদ ইত্যাদি উভয়ই অভিজ্ঞতার উপর নির্ভরশীল এবং পরিবর্তনশীল। বার্কলে আর্গিউ দ্যাট প্রাইমারি কোয়ালিটিস আর অ্যাজ এ সাবজেক্টিভ অ্যাজ এ সেকেন্ডারি কোয়ালিটিস। মানে প্রাইমারি কোয়ালিটিস বলো বা সেকেন্ডারি কোয়ালিটিস বলো, এগুলো হচ্ছে কি ব্যক্তির অভিজ্ঞতার উপর নির্ভরশীল এবং এগুলো হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে, হ্যাঁ, বার্কলে। কোশ্চেন নাম্বার 35, ভাববাদকে আত্মগত ভাববাদ হিসাবে কে আখ্যা দিয়েছেন? ভাববাদকে আত্মগত ভাববাদ হিসাবে কে আখ্যা দিয়েছেন? হু ডেসক্রাইব আইডিয়ালিজম অ্যাজ সাবজেক্টিভ আইডিয়ালিজম? ওয়েবার, বার্কলে, মিল অ্যান্ড হিউম। খুব সোজা কোশ্চিন, এটা হচ্ছে জেএমএস কোশ্চিন। এই কোশ্চিনটা হচ্ছে জেএমএস কোশ্চিন। অপশন বি, অপশন বি, অপশন বি, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। এটা হচ্ছে অপশন নাম্বার বি, বার্কলে। বার্কলে হচ্ছেন সাবজেক্টিভ আইডিয়ালিজম বা আত্মাগত ভাববাদ। ঠিক আছে, কার ভাববাদকে আত্মাগত ভাববাদ বা সাবজেক্টিভ আইডিয়ালিজম বলে? এটা হচ্ছে বার্কলের। আমরা এখানে দেখলাম না, সে প্রাইমারি কোয়ালিটিস হোক বা সেকেন্ডারি কোয়ালিটিস হোক, সেটি হচ্ছে সাবজেক্টিভ। তাহলে দেখো বার্কলে ভাববাদকে বলা হয় সাবজেক্টিভ আইডিয়ালিজম বা আত্মগত ভাববাদ, কারণ তার মতে জগতের অস্তিত্ব নির্ভর করে প্রত্যক্ষকারীর মনের উপর। বার্কলে idealism is called subjective idealism since reality depends on the perceiving mind. Question number 36, মনে যা নেই বিশ্বে তা নেই, এই উক্তিটি কার?
মনে যা নেই বিশ্বে তা নেই, এই উক্তিটি কার? হোয়াট ইজ নট ইন দ্য মাইন্ড ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড, হুজ স্টেটসম্যান ইন দিস? লক, হিউম, বার্কলে, সক্রেটিস। লক, হিউম, বার্কলে, সক্রেটিস। প্রথম কোশ্চেনটা করার সময় কিন্তু আমি এই কোশ্চেনটা উত্তরও দিয়েছিলাম এবং এই কোশ্চেনটা নিয়েও আমি বলেছিলাম যে এক্সটার্নাল জগতে কোনো কিছু স্বীকার করবেন না, বা এক্সটার্নাল বাইরে, এই জগতের বাইরে কোনো কিছুকেই স্বীকার করবে না, যা কিছু আছে তা আমাদের মনেই আছে। মনে, তাহলে এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, মনে যা নেই বিশ্বেও তা নেই। হোয়াট ইজ নট ইন দ্য মাইন্ড ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড, তো এটা বলেছেন অপশন নাম্বার সি, বার্কলে। বার্কলে বলেছেন, তাই ঠিক আছে, বার্কলে। তো বার্কলের মতে ব্রাহ্য জগৎ মনের বাইরে নেই, সব প্রত্যক্ষ বা ধারণার মধ্যেই সীমাবদ্ধ। According to Berkeley, nothing exists outside in the mind, but the mind, reality exists only as perception or ideas. Question number 37. Question number 37. উপযুক্ত বা প্রকৃত জ্ঞানের অবশ্য সম্ভব বৈশিষ্ট্য হলো the inevitable features of valid or proper knowledge is অনিবার্যতা ও নতুনত্ব, অভিজ্ঞতা অর্জন, অনিবার্যতা, বিচারপূর্বক বিশ্লেষণ, নেসেসারি অ্যান্ড নোবেলিটি, এক্সপিরিয়েন্স, নেসেসিটি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইস। নেসেসিটি অ্যান্ড নোবেলিটি বলছে ভ্যালিড অ্যান্ড প্রপার নলেজ। আচ্ছা, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, আমি মানলাম সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে নেসেসিটি অ্যান্ড নোবেলিটি। নেসেসিটি অ্যান্ড নোবেলিটি, এই কনসেপ্টটা কার? অনিবার্যতা ও নতুনত্ব। নেসেসিটি অ্যান্ড নোবেলিটির কনসেপ্টটি কার? কে এই কনসেপ্টটি দিয়েছেন? কে বলবে আমাকে একটু কমেন্ট করে জানাও। এই নেসেসিটি অ্যান্ড নোবেলিটি যে আছে, এই নোবেলিটি কনসেপ্টটি কার, এবং এই নোবেলিটির আর একটি নাম হিসাবে আমরা কাকে ধরতে পারি বা সেটি কি? নবকুমার বলছে কান্ট, আসিকুল বলছে কান্ট, জিনিয়া পালো বলছে কান্ট, প্রবলেম অফ ফিলোসফি কান্ট, কান্ট কান্ট, নানান কথাও বলছে কান্ট। না, সঙ্গীতা, এটা ডেকার্ট নয়, হিউমও নয়, এটা হচ্ছে কান্টের কনসেপ্ট। জানি না তোমরা কান্ট কেমনভাবে পড়েছো, যদি অবশ্যই থিওরি পড়তে তাহলে এই জিনিসটা ভুল করতে না। এটা হচ্ছে ইমানুয়েল কান্টের কনসেপ্ট। এবার বলো, এই যে বললাম নোবেলিটি, এই নোবেলিটিটিকে আমরা অন্য কি নামে জানতে পারি, বা উনি কি বলেছেন নোবেলিটি হিসাবে, উনি কি বলেছেন? না, সিনথেসিস না, নোবেলিটিকে উনি কি বলেছেন? সিনথেসিস আর অ্যানালাইটিক দুটো তো আলাদা জিনিস। সিনথেসিস একদম বিষয়টা আলাদা জায়গায় চলে গেল। অনিবার্যতা, এটাতে তুমি বাংলাটা বললে, আমি বললাম এই নোবেলিটির অন্য ইংলিশ টার্মটি এপ্রাইরাই সেন্টেথিকও নয়, এটা হচ্ছে ইউনিভার্সালিটি। নেসেসিটি বা ইউনিভার্সালিটি, তোমাদের পরীক্ষায় কিন্তু এই কনসেপ্টটা ধুলে পরীক্ষায় আসতে পারে, যে নোবেলিটির জায়গায় ইউনিভার্সালিটি দিয়ে দিতে পারে, ঠিক আছে, সংশ্লেষকও নয়, একদম ইউনিভার্সালিটি, বা এটা মনে রাখবে ইউনিভার্সালিটি, নেসেসিটি অ্যান্ড ইউনিভার্সালিটি। তোমরা এখনই বুঝতে পেরে যাবে কেন, কারণ আমি আরও কোশ্চেন নিয়ে এসেছি, সেই জায়গাটাই তোমরা বুঝতে পারবে। অনিবার্যতা বা নতুনত্ব, নোবেলিটি। হ্যাঁ, সার্বজনীন, প্রেমানন্দ, এবার ঠিক বলেছো যে সার্বজনীন, ইউনিভার্সালিটি, ঠিক আছে। তো কান্টের মতে প্রকৃত জ্ঞান এমন যা একই সাথে অপরিহার্য বা নেসেসারি ও নতুন, নবেল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 38, কে বলেছেন বস্তু ও বস্তুর সংবেদন এক, ভিন্ন নয়? কে বলেছেন বস্তু ও বস্তুর সংবেদন এক, ভিন্ন নয়? Who said that object and the perceptions of the object are one, not different?
অর্থাৎ একদিকে অবজেক্ট আর যেই অবজেক্টটাকে আমরা পারসিভ করছি সে দুটো হচ্ছে এক, নট ডিফারেন্ট। ওয়েভার, সিডি ব্রেড, আর ইংলিশের ব্রড লেখা আছে লক অ্যান্ড বার্কলি। অলরেডি অপশানে আসা শুরু হয়েছে। অপশান সি, সি সি, লক বলছেন, লক বলছেন, লক বলছেন, কেউ বলছে ডি, বার্কলে বলছেন। তো এটার সঠিক অ্যান্সার হবে বার্কলে। বার্কলে বলছেন অবজেক্ট আর আমরা যেটা জিনিসটাকে, যেই অবজেক্টটাকে পারসিভ করি সেটা একই, সেটা আলাদা নয়। সেই কারণে তো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিসকে এক বলেছেন, তাই না? প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিসকে এক কে বলেছেন? বার্কলে বলেছেন নাকি হিউম বলেছেন বলো তো? বার্কলে বলেছেন না হিউম বলেছেন প্রাইমারি কোয়ালিটিস অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস এক? বলো। এই দেখো বার্কলে। বার্কলে কি বলছেন? বার্কলে বলেছেন বস্তু অর্থাৎ অবজেক্ট এবং তার সংবেদন অর্থাৎ পারসেপশন আলাদা নয়, বরং বস্তু বলতে আমরা যা বুঝি তা কেবল আমাদের ধারণা বা অনুভূতি। বার্কলে argue that object and perceptions are identical. The object is nothing beyond its perception. হ্যাঁ, বার্কলে বার্কলে বার্কলে। তো সেই হিসাবেও তোমরা মনে রাখতে পারো, যেহেতু বার্কলে বলেছেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস হচ্ছে এক, এটি আলাদা নয়, তাহলে তোমরা এভাবেও মনে রাখতে পারো এই যে পারসেপশনস এটা হচ্ছে প্রাইমারি, অবজেক্ট হচ্ছে সেকেন্ডারি। তাহলে এই দুটো হচ্ছে এক, এই দুটো আলাদা নয়। কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 কি বলছে? আত্মা সম্পর্কে আমাদের প্রত্যয় জাগে। আত্মা সম্পর্কে আমাদের প্রত্যয় জাগে এ কথা কে বলেছেন? উই হ্যাভ এ কনভিকশন অ্যাবাউট দ্য সোল। হু সেড দিস? কান্ট, বার্কলে, হিউম, স্পিনোজা। কান্ট, বার্কলে, হিউম, স্পিনোজা। অপশন সি, কেউ বলছে বি, বি 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 বি, অনেকে বি বলছে। উই হ্যাভ এ কনভিকশনস অ্যাবাউট দ্য সোল। আত্মা সম্পর্কে আমাদের প্রত্যয় জাগে এ কথা কে বলেছেন? এবার চলো, এবার আমি এখানে অ্যান্সারটা বলছি না কারণ ম্যাক্সিমাম অ্যান্সার ভুল এসেছে, একটু এবার দেখে নাও তে অ্যান্সার কি, তাই না? দেখো কান্ট, অ্যান্সার হচ্ছে কান্ট। কেন? কান্ট তিনি ক্রিটিক অফ পিওর রিজনে বলেছেন যে আত্মা সম্পর্কে নিশ্চিত জ্ঞান বা থিওরিটিক্যাল নলেজ আমরা পেতে পারি না, কারণ আত্মা আমাদের অভিজ্ঞতার বস্তু নয়, তবে নৈতিকতার কারণে বা প্র্যাকটিক্যাল রিজনের কারণে আত্মায় বিশ্বাস করা যুক্তিসঙ্গত। আত্মায় কি করা? বিশ্বাস করা যুক্তিসঙ্গত। তাই তিনি আত্মা সম্পর্কিত অভিজ্ঞতার ভিত্তিতে জ্ঞান অস্বীকার করেন কিন্তু নৈতিক বিশ্বাস স্বীকার করেন। এটা হচ্ছে কান্ট। এবার যারা বার্কলে বলছিলে, বার্কলের কনসেপ্টটা একটু দেখে নাও। বার্কলে কি বলছেন? তিনি আইডিয়ালিজমের মাধ্যমে বলেন টু বি ইজ টু বি পারসিভ, অর্থাৎ ইস ইজ পারসিভি। তিনি আত্মাকে মনের কার্য হিসাবে ধরেন, কিন্তু সরাসরি এইভাবে আমাদের আত্মাকে প্রত্যয় জাগে বলেননি। তাহলে সরাসরি এই যে আত্মা প্রত্যয় জাগে এ কথা কিন্তু বার্কলে বলেননি। কে বলেছে? কান্ট বলেছে। এবার যারা হিউম বলছে, হিউমেরটাও দেখে নাও যে হিউম কি বলছেন। তিনি ইমপ্রিসিস স্কেপটিসিজম মানে সংশয়বাদী। তার মতে আত্মা বা সেলফ, আত্মা বা সেলফ হলো কেবল পারসেপশনের বান্ডেল। বান্ডেল থিওরি অফ বলেছিলাম না এর আগের দিন, কোনো স্থায়ী আত্মা নেই। তো বান্ডেল থিওরি অফ বান্ডেলে তিনি এটা বলেছেন যে কোনো স্থায়ী আত্মা নেই, তাহলে তিনি কিভাবে বলবেন যে প্রত্যয় জাগে? তাই তিনি স্পষ্টভাবে আত্মার ধারণা প্রত্যাখ্যান করেছেন, সুতরাং আত্মাকে তিনি মানেননি, তাই না? সাবস্টেন্সকে স্বীকার করেছেন হিউম? এটা বলো আমাকে। তারপর বলছে স্পিনোজা। স্পিনোজা
তিনি প্যান্থিইজম মেনে নিয়েছিলেন। প্যান্থিইজম মানে একশ্বরবাদ, ঈশ্বর ও প্রকৃতি এক। তার মতে মন, সোল এবং দেহ সাবস্টেন্স এর ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউট, কিন্তু আত্মা সম্পর্কে কনভিকশন অর্থাৎ প্রত্যয় এরকম উক্তি তিনি দেননি বা করেননি। তো হিউম কি করছেন? হিউম আত্মাকে অস্বীকার করেছেন। বার্কলে কি বলছেন? বার্কলে আত্মাকে পারসেপশনের সাথে সংযুক্ত করেছেন এবং স্পিনোজা অর্থাৎ আত্মাকে তিনি গড ও নেচারের সাথে সংযুক্ত করেছেন। কান্ট বলেছেন আমাদের আত্মা সম্পর্কে কনভিকশন আছে, কিন্তু তা অভিজ্ঞতা প্রমাণ নয়, কিন্তু তা অভিজ্ঞতা প্রমাণ নয়, এটা মনে রাখবে। তো যারা বার্কলে বলছো অবশ্যই আমাকে বইয়ের একটু রেফারেন্সটা দিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমিও খুঁজে দেখে নিব, হতে পারে তোমাদেরটাও সঠিক, কিন্তু আমার মনে হচ্ছে এটা কান্ট। কোশ্চিন নাম্বার 40, জড় দ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য ও ঈশ্বর আছে। জড় দ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য ও ঈশ্বর আছে বলেছেন কে? There is no material substance but spiritual substance and God exists. Who said this? Berkeley, Leibniz, Plato, Locke. There is no material substance but spiritual substance. জড় দ্রব্য নেই, মেটেরিয়ালস কোনো সাবস্টেন্স নেই, কিন্তু স্পিরিচুয়াল সাবস্টেন্স আছে এবং গডও এক্সিস্ট করে। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন অপশন নাম্বার এ, বার্কলে। কে বলেছেন? অপশন নাম্বার এ, বার্কলে। হ্যাঁ, সবাই ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক এসেছে, বার্কলে। বার্কলের মতে জড় পদার্থ বলে কিছু নেই, সব কিছুই চেতন মন অর্থাৎ স্পিরিট ও ঈশ্বরের দ্বারা টিকে আছে। অ্যাকর্ডিং টু বার্কলে, মেটেরিয়াল সাবস্টেন্স ডাজ নট এক্সিস্ট, অনলি স্পিরিট অ্যান্ড গড এক্সিস্ট। ঠিক আছে, এটা অপশন নাম্বার এ। তো এখনও শেষ হয়নি, কালকে এটা অলরেডি আমি বলে দিয়েছিলাম তোমাদের, বোনাস ছিল, বোনাস পিডিএফ। তো সেই জন্য এটা না করে আমরা নেক্সট পিডিএফে চলে যাব। এক সেকেন্ড দাঁড়াও। কোশ্চিন নাম্বার, আচ্ছা 41 হতো 42 হয়ে গেছে, চলো কোনো ব্যাপার না, একটা স্কিপ হয়ে যাচ্ছে আমাদের। 42, কোশ্চিন নাম্বার 42, তোমরা এক নাম্বার স্কিপ করে নিবে 41টা। দ্রব্য গুণের পূর্বগামী কে বলেছেন? সাবস্টেন্স, প্রেসিড, কোয়ালিটিস। হু সেড দিস? সাবস্টেন্স, প্রেসিস, কোয়ালিটি। দ্রব্য গুণের পূর্বগামী কে বলেছেন? সক্রেটিস, অ্যারিস্টটল, কান্ট, প্লেটো। সি, কেউ বলছে বি, কেউ বলছে এ, কেউ বলছে সি। সাবস্টেন্স, প্রেসিস, কোয়ালিটি। হু সে দিস? জে এম এস। কোশ্চেনটা হচ্ছে জে এম এস। জলের মতো সোজা। এবার এখানে একটা কথা বলি, তোমাদের মাইন্ডসেট আমি করে দিয়েছিলাম কি কি? বার্কলে, কান্ট অ্যান্ড হিউম। যত কোশ্চিন করেছি হয় অ্যান্সার বার্কলে হয়েছে, না হলে কান্ট হয়েছে, না হলে হিউম হয়েছে। ম্যাক্সিমাম যেহেতু কান্ট হয়েছে, ওই কারণে তোমরা কি করেছো? এই কান্টের কোশ্চিনে কান্ট করে ফেলেছো, কান্টের কোশ্চিনে কান্ট করে ফেলেছো, তাই না? তো এটা কান্ট হবে না, এটা হবে অপশন নাম্বার বি, অ্যারিস্টটল। যারা অ্যারিস্টটল করেছে তাদেরটা সঠিক। দ্রব্য গুণের পূর্বগামী, দ্রব্য গুণের পূর্বগামী কে বলেছেন? সাবস্টেন্স, প্রেসিড, কোয়ালিটি, এটা বলেছেন অ্যারিস্টটল।
দেখলে সোজা কোশ্চিন ছিল, কিন্তু এই জন্য বলে যখন এক্সামের ক্ষেত্রে তোমাদের 60টা কোশ্চিন থাকবে, প্রত্যেকটা কোশ্চিন একটু আলাদা আলাদা টাইপ থাকবে, তখন কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। নো, প্লেটো নয়, এটা হচ্ছে অ্যারিস্টটল। দেখো অপশন বি অ্যারিস্টটল। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, সাবস্টেন্স অর্থাৎ ওসিয়া, আমরা জানি সাবস্টেন্সকে উনি ওসিয়া বলেছেন, ইজ দ্য ফান্ডামেন্টাল রিয়ালিটি। কোয়ালিটিজ, রিলেশন অ্যান্ড আদার ক্যাটাগরিজ ডিপেন্ড অন সাবস্টেন্স ফর দিয়ার এক্সিস্টেন্স। উইদাউট সাবস্টেন্স কোয়ালিটিজ ক্যান নট এক্সিস্ট। তো অ্যারিস্টটলের মতে দ্রব্য অর্থাৎ ওসিয়া হলো মৌলিক সত্তা, যা গুণ, সম্বন্ধ ইত্যাদি দ্রব্যের উপর নির্ভরশীল। দ্রব্য ছাড়া গুণের অস্তিত্ব নেই। দ্রব্য ছাড়া গুণের অস্তিত্ব নেই, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলছেন অ্যারিস্টটল। আবারও কোশ্চিনটা দেখাচ্ছি, রিপিট দেখে নাও। আসার সম্ভাবনা আছে সাবস্টেন্স প্রেসিড কোয়ালিটিস, দ্রব্য গুণের পূর্বগামী, অর্থাৎ দ্রব্য তৈরি হওয়ার আগেই কি রয়েছে? কোয়ালিটি রয়েছে, গুণ রয়েছে, তাই না? তো এই যে দ্রব্য আছে, দ্রব্য ছাড়া কিন্তু গুণ থাকতে পারে না। গুণটা দ্রব্য ছাড়া থাকতে পারে না, দ্রব্যের মধ্যেই থাকতে হবে। যেমন আমি তোমাদের বলি, এই একটা কাপড় আছে, এই কাপড়টা হয়তো লাল রঙের, এই কাপড়টা হচ্ছে লাল রং। আচ্ছা বলো তো, লাল রংটা কোনো জিনিস ছাড়া থাকতে পারে? রংটা তো একটা কোয়ালিটি, এই কোয়ালিটি বা এই গুণটা কোনো কিছু ছাড়া থাকতে পারবে? হয় সেটা কোনো কাপড়ের উপরে থাকবে, না হলে কোনো ইটের উপরে থাকবে, না হলে কোনো বস্তুর উপরে থাকবে, কিছু না কিছুর উপর সেটা থাকবেই। তো যেটার উপর থাকছে সেটাই হচ্ছে দ্রব্য, সেটাই হচ্ছে সাবস্টেন্স, তার মধ্যে কোয়ালিটি আছে। তো আলাদা করে গুণ থাকতে পারে না। কোশ্চিন নাম্বার 43 খুব ধ্যান দিয়ে করবে। আবারও বলছি, কোশ্চিন কিন্তু টুইস্ট আছে। দ্রব্য হলো সত্তাবান, এই উক্তিটি কার? সাবস্টেন্স ইজ সেলফ এক্সিস্টেন্স। সাবস্টেন্স ইজ সেলফ এক্সিস্টেন্ট, হু সেড দিস? দ্রব্য হলো সত্তাবান, কে বলেছেন? দ্রব্য হলো সত্তাবান, সাবস্টেন্স ইজ সেলফ এভিডেন্স। একদম ধ্যান দিয়ে করবে। অপশন নাম্বার এ ব্রাজেল, অপশন নাম্বার বি অ্যারিস্টটল, অপশন নাম্বার সি কান্ট, অপশন নাম্বার ডি প্লেটো। আবারও বলছি, ধ্যান দিয়ে করবে, কোশ্চিনটা টুইস্ট আছে কোশ্চিনের মধ্যে, যে দ্রব্য হলো সত্তাবান, সাবস্টেন্স ইজ সেলফ এক্সিস্টেন্স। অপশন বি ডি মিক্স পাচ্ছি, বি অ্যান্ড ডি, অ্যারিস্টটল অ্যান্ড প্লেটোর মধ্যে, অ্যারিস্টটল অ্যান্ড প্লেটোর মধ্যে মিক্স পাচ্ছে। তো এটা হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি অ্যারিস্টটল হবে। অ্যারিস্টটল বলছে সাবস্টেন্স ইজ সেলফ এভিডেন্ট। আমরা এখনই দেখলাম না, সাবস্টেন্স গুণ ছাড়া থাকতে পারে, গুণ ছাড়া সাবস্টেন্স বা দ্রব্য থাকতে পারে, কিন্তু গুণ দ্রব্য ছাড়া থাকতে পারে না। তো সাবস্টেন্স হচ্ছে কি? সেলফ এক্সিস্টেন্স। এটা হচ্ছে অপশন নাম্বার বি, প্লেটো নয়। ঠিক আছে, তাহলে দেখো, Aristotle defines substance as something that is self-evident, অর্থাৎ self-subsistence, exists in itself, unlike qualities, relation, which is exists something else. সেখানে qualities থাকলেও চলবে, না থাকলেও চলবে, কোনো সম্পর্ক থাকলেও চলবে, না থাকলেও চলবে, এটি কারোর উপর নির্ভর করে না। কি বলছে? এটি অন্য কিছুর উপর নির্ভর করে না, কিন্তু গুণ, ধর্ম, দ্রব্যের উপর নির্ভরশীল। এই যে গুণ আছে, কোয়ালিটি আছে বা কোনো ধর্ম আছে, এটি দ্রব্যের উপর নির্ভরশীল, দ্রব্য গুণের উপর নয়, এটা মনে রাখবে। ঠিক আছে, প্রবলেম অফ ফিলোসফি তালি দিচ্ছে। যাই হোক, কোশ্চিন নাম্বার 44, এটা আরও টুইস্ট আছে, যে কোনো বস্তুর মৌলিক বিষয় হলো দ্রব্য। কোনো বস্তুর মৌলিক বিষয় হলো দ্রব্য, বলেছেন কে? The fundamental aspect of any object is substance. সাবস্টেন্স দেখেই কিন্তু
অ্যান্সার করবে না। আবারও বলছি, সাবস্টেন্স দেখেই কিন্তু অ্যান্সার করতে যেও না। কোনো বস্তুর মৌলিক কথাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল। দ্য ফান্ডামেন্টাল আসপেক্ট অফ এনি অবজেক্ট ইজ সাবস্টেন্স। হু সেড দিস? গুণ ছাড়া দ্রব্য কোনগুলো সার? যেরকম ধরে নাও, দ্রব্য মিন্স আমরা এটা ভাবি না যেটা শুধু মেটেরিয়ালস, এরকম না। তুমি আছো, যে কোশ্চেনটা করলো এমডি তরিকুল, এই হচ্ছে এমডি তরিকুল। যাই হোক, হ্যাঁ, ভুলভাল হলে ক্ষমা করো। এই হচ্ছে তোমার বন্ধু। তোমার বন্ধুকে আমিনুল আনসারি। এই দুজন আছো, দুজনই এক ধরনের সাবস্টেন্স। এবার কি করছো, এই যে এমডি আছে, এমডি তরিকুল আছে, এমডি তরিকুলের মধ্যে একটা গুণ রয়েছে। সেই গুণটা কি? সেই গুণটা সে ইংলিশ বলতে পারে, সে ইংলিশ বলতে পারে। এবার এই যে লোকটি আছে বা এই ছেলেটি আছে বা এই স্টুডেন্টটি আছে বা এই ক্যান্ডিডেট আছে, এ হচ্ছে আমিনুল। আমিনুল অফিসিয়ালি নেম হতে পারে। এবার ওর বাড়ির ডাক নাম হচ্ছে এমডি, হতে পারে তো? এর বাড়ির ডাক নাম হচ্ছে এমডি, তাহলে এরও নাম এমডি, এরও নাম এমডি। কিন্তু এ কি করছে, এ ইংলিশে অনবল কথা বলতে পারছে, অর্থাৎ ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে। কিন্তু এমডি যে আছে, এই 2 নাম্বার এমডি, সে বলতে পারছে না, কিন্তু সে বেটার জানে হিন্দি। তাহলে দুজনেই আছে, দুজনের মধ্যেই কোয়ালিটি রয়েছে। কিন্তু এই যে এমডি নাম্বার 2, এ কোন কোয়ালিটি ছাড়া আছে? সেটা হচ্ছে ইংলিশ কোয়ালিটি ছাড়া আছে। আর এই যে 1 নাম্বার এমডি, সে হিন্দি কোয়ালিটি ছাড়া থাকতে পারে। তো কোয়ালিটি মিন্স এরকম না যে কোনো কোয়ালিটিই থাকবে না, বাট কোয়ালিটি ছাড়া থাকতে পারে। সত্যিকারের কি বন্ধু? না আমি এমনি ধরে নিয়েছিলাম, তোমার নামটা প্রথমে পেলাম ওই কারণেই ধরে নিলাম। তো যাই হোক, এটা সবাই ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিচ্ছ, কিছু কিছু ভুল এসেছে। সেটা হচ্ছে অপশান নাম্বার 3, অ্যারিস্টটল। আমরা বলি না, কিরে বন্ধু তোমার মধ্যে ওই কোয়ালিটিটা আছে, যদি তুমি আজকে ওই কাজটা করতে তাহলে ভালো জায়গায় পৌঁছে যেতে। তার মানে ওর মধ্যে ওর কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটা তোমার মধ্যে নেই। তার মানে তুমি কি নেই? না, তুমি তো আছো, তুমি তো সাবস্টেন্স, তাই না? তো এটা হচ্ছে অ্যারিস্টটল। দেখো অ্যারিস্টটল বলছে, ফর অ্যারিস্টটল সাবস্টেন্স ইজ দ্য কোর এসেন্স। সাবস্টেন্স ইজ দ্য কোর এসেন্স অফ এনি অবজেক্ট, while qualities, quantity and relations are accidental. Substance is the fundamental reality that holds everything together. তো অ্যারিস্টটলের মতে কোনো বস্তুর মূল সত্য বা সত্তাই হলো দ্রব্য, গুণ, পরিমাণ ইত্যাদি আকস্মিক, কিন্তু দ্রব্য হলো মৌলিক ভিত্তি। দ্রব্য ছাড়া গুণ থাকতে হবে। বাহ, খুব ভালো। তাহলে দেখো আমি বলে দিলাম, এবং 2 বন্ধুই ক্লাস করছে, খুব ভালো লাগছে। বন্ধুগুলো একসাথে মিলে করতে লাগে, মিলেমিশে পড়তে লাগে, কোশ্চিন অ্যানালাইজ করতে লাগে, তাহলে দেখবে অনেকটাই এগিয়ে যাবে, অনেকটাই। কোশ্চিন নাম্বার 45 বলছে, যা কোনো কিছুতেই আরোপিত নয়, যা কোনো কিছুতেই আরোপিত নয় অথচ যাতে অন্য সবেই আরোপিত হয়, তাকে অ্যারিস্টটল কি বলেছেন? দ্যাট হুইচ ইজ নট, কি আছে, প্রেডিকেট অফ এনিথিং এলস but in which everything else is predicate. What did Aristotle call it? Option number A, আকার অর্থাৎ ফর্ম। অপশন নাম্বার বি, ধর্ম অর্থাৎ প্রপার্টি। অপশন নাম্বার সি, কোয়ালিটি। এবং অপশন নাম্বার ডি, দ্রব্য বা সাবস্টেন্স। আমরা 4 বন্ধু ক্লাস করছি। কে কে গো? 2 জনকে তো পেলাম, এমডি তরিকুল আর আমিনুল আনসারি, 2 জনকে পেলাম। আর 2 জন কারা? রেখা মাহাতো বলছে ডি, পিকে আর পঙ্কজ কুমার রয় বলছে সি। পঙ্কজ কেন ভুল হচ্ছে?
এত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, এত সুন্দরভাবে অ্যানালাইজ করে দিলাম, মনে হয় তুমি ক্লাস করছো, মনটা অন্য কোথাও আছে। দ্রব্য 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 একদম ঠিক। দেখো, যা কোনো কিছুতেই আরোপিত নয়, এই দ্রব্যটা কারোর উপর আরোপিত নয় বা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু অথচ যাতে অন্য সবই আরোপিত, অথচ অন্য জিনিসগুলো এর উপর আরোপিত, অন্য জিনিসগুলো এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেই জিনিসটা কি, তাকে উনি কি বলেছেন? উনি বলেছেন সেটাকে দ্রব্য বলেছেন। দ্রব্য হবে, দ্রব্য মনে হয় হবে না, দ্রব্যই হবে। তাহলে এটা হচ্ছে দ্রব্য। অ্যারিস্টটল এক্সপ্লেন দ্যাট সাবস্টেন্স ইজ দ্য আলটিমেট bearer of properties. It cannot be predicate of anything else, but all qualities and relations are predicate of it. তো অ্যারিস্টটলের মতে দ্রব্য এমন কিছু যা অন্য কিছুর উপর আরোপিত নয়, বরং অন্য সব কিছুর ধারণ করে, এটিকেই মূল ভিত্তি বলা হয়। হিটলার, হুমায়ুন, আচ্ছা হিটলারও আছে। হিটলারের নামটা কি যেন বলেছিলে? এমডি জিয়া না? ও আচ্ছা, এমডি জিয়া আছে। হিটলারের কি যেন একটা নিক নেম ছিল না, ওই দিন কমেন্ট করে বলেছিলে, আমার এখন ঠিক মনে পড়ছে না, সরি। 46 নাম্বার কোশ্চিন, 46 নাম্বার কোশ্চিন বলছে, কার মতে সামান্যকে দ্রব্য বললে তা দ্রব্যের মুখ্য অর্থকে বোঝায় না? কার মতে সামান্যকে দ্রব্য বললে তা দ্রব্যের মুখ্য অর্থকে বোঝায় না? অ্যাকর্ডিং টু হুম, ইফ ইউনিভার্সাল আর কল সাবস্টেন্স, ইট ডাজ নট রিপ্রেজেন্ট দ্য প্রাইমারি মিনিং অফ সাবস্টেন্স। অ্যারিস্টটল, স্পিনোজার মতে, ডেকার্তের মতে, হেরোডোটাসের মতে। শায়েদ জুয়াল না, শায়েদ আমার নিজস্ব একটা বন্ধুর নাম, ও চাকরি পেয়েছে, ও হাই স্কুলে চাকরি পেয়েছে, হাই স্কুলে ক্লার্ক পোস্টে রয়েছে। অপশন অ্যারিস্টটল, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। কার মতে সামান্যকে দ্রব্য বললে তা দ্রব্যের মুখ্য অর্থকে বোঝায় না, সেটা হচ্ছে অ্যারিস্টটলের মতে। যদি ইউনিভার্সালকে কি বলো, সাবস্টেন্স বলো, তাহলে সেটি প্রাইমারি মিনিং নয়। সামান্যকে যদি দ্রব্য বলা হয় তাহলে সেটি মুখ্য অর্থ বোঝায় না, এটি বলবেন অ্যারিস্টটল। ঠিক আছে, তো অ্যারিস্টটলের মতে, অ্যাকর্ডিং টু অ্যাবসেট ইউনিভার্সাল অ্যাজ রিয়েল, বাট আর্গিউ দ্যাট ক্লেইমিং them substance does not express the primary sense of substance in the true sense in the individual concrete thing, not the universal. আচ্ছা, তোমাদের ক্লাসের শেষে আমি আমার একটু লাইভ স্টাডিতে চলে যাব, একটু বলবো, জাস্ট অল্প কয়েক লাইনের মধ্যে বলবো, যদি ইন্টারেস্ট তোমরা থাকো, যে আজকে আমি এই জায়গায় কেমন করে বা কিভাবে আসলাম, যদিও আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। তাহলে অ্যারিস্টটল স্বীকার করেছিলেন যে সামান্য বাস্তব, কিন্তু তাকে দ্রব্য বললে দ্রব্যের প্রধান অর্থ প্রকাশ পায় না। তার মতে দ্রব্যের আসল রূপ হলো ব্যক্তিগত নির্দিষ্ট বস্তু, সামান্য নয়। কোশ্চিন নাম্বার 47, কোশ্চিন নাম্বার 47। হ্যাঁ, নানান কথা স্যার, আমি আপনার ক্লাসে নতুন। হ্যাঁ, তোমাকে ওয়েলকামও করেছিলাম, হয়তো তুমি শুনেছো কি না আমি জানি। সবার নামই আমার জানা, সবার নামই চোখে দেখা, এবং সবার নামই আমি জেনে আছি। তো বিশুদ্ধ সামান্য যেমন দ্রব্য নয়, বিশুদ্ধ বিষয়কেও সেভাবে দ্রব্য বলা যায় না, এই মত কার? বিশুদ্ধ সামান্য যেমন দ্রব্য নয়, বিশুদ্ধ বিশেষকেও সেভাবে দ্রব্য বলা যায় না, এই মতটি কার? জাস্ট অ্যাজ পিওর ইউনিভার্সাল আর নট সাবস্টেন্স, পিওর পার্টিকুলার অলসো ক্যান নট বি কল সাবস্টেন্স, হুজ ভিউ ইন ইজ দিস? ডেকার্ত, স্পিনোজা, অ্যারিস্টটল, হেরোডোটাস।
আচ্ছা, সবাই ওই অ্যারিস্টটলের কোশ্চিন করছি বলে তোমরা অ্যারিস্টটল করছো না তো? অনেক সময় টুইস্ট থাকতে পারে, আমি কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ শুনেছি, বাহ খুব ভালো। এটা হচ্ছে অপশান নাম্বার সি, অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলবেন পিওর ইউনিভার্সাল আর নট সাবস্টেন্স। উনি এখনই এর আগের কোশ্চিনে আমরা দেখলাম যদি ইউনিভার্সালকে সাবস্টেন্স বলা হয় তাহলে সেটি অর্থ বোঝায় না, সেটির কোনো অর্থ বোঝায় না। সুতরাং সেই জন্য বলবে ইউনিভার্সালকে আমরা সাবস্টেন্স বলতে পারি না, বা বিশুদ্ধ সামান্যকে আমরা দ্রব্য বলি না। যেমন দ্রব্য নয় তেমন বিশুদ্ধ বিশেষকেও বা পিওর পার্টিকুলারকেও আমরা কি বলতে পারি না, দ্রব্য বলতে পারি না। এটা বলবেন অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল বলছেন অ্যারিস্টটল এমফেসাইজ এ মিডিল পজিশন। তাহলে তিনি কোথায় আছেন? এদিকেও নয় এদিকেও নয়, তাহলে তিনি রয়েছেন মিডিল পজিশনে, তাই না? মিডিল পজিশনে। তো মিডিল পজিশনে কি বলছেন? নেদার পিওর ইউনিভার্সাল নর পিওর পার্টিকুলার অ্যালোন ক্যান বি সাবস্টেন্স। সাবস্টেন্স ইজ ইউনিটি অফ ফর্ম, অর্থাৎ ইউনিভার্সাল অ্যান্ড ম্যাটার পার্টিকুলার। তাহলে দুটো মিলে, একটা হচ্ছে ইউনিভার্সাল আর অন্যটি পার্টিকুলার, দুটো মিলে। দ্রব্য হলো রূপ, সামান্য পদার্থ এর সমন্বয়। কোশ্চিন নাম্বার 48, দ্রব্য হলো জাতি এবং প্রজাতি, এই উক্তিটি কার? সাবস্টেন্স ইজ জিনিয়াস অ্যান্ড স্পিসিস, এই উক্তিটি কার? আমি বুঝতে পেরেছি যে আজকে কোশ্চিনগুলো সিকোয়েন্স পড়ে গেছে অ্যারিস্টটলের, ওই কারণে তোমরা সবাই অ্যারিস্টটল করছো। হ্যাঁ, এর পরের দিন কিসের উপর ক্লাস হবে সেটা আমি ক্লাসের শেষেই বলছি, এখন বলবো না, এখন মাঝখানে ডিস্টার্ব করবো না। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, এটা হচ্ছে অপশন নাম্বার এ, অ্যারিস্টটল। দ্রব্য হলো জাতি এবং প্রজাতি, এই উক্তিটি কার? সাবস্টেন্স ইজ জিনিয়াস অ্যান্ড স্পেসিস, এই উক্তিটি হলো অ্যারিস্টটলের। তো অ্যারিস্টটল কনসিডার সাবস্টেন্স টু বি এক্সপ্লেন বোথ ইন টার্মস ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিভার্সাল like genius among species. For him, substance include the classifications of into in these categories. Question number 49. দেহ মন সম্পর্কিত ডেকার্তের অভিমত পরিচিত। আচ্ছা, জানা আছে। এমডি তরিকুল বলছে জানা আছে, খুব ভালো, ভেরি গুড। এভাবে সমস্ত কোশ্চিনের প্র্যাকটিস করবে, অ্যানালাইজ করবে, এবং তোমাদের বারবার বলি, আরেকবারও আমি রিপিট করব, এখন দেখবে তোমাদের বিভ্রান্তি করার জন্য বিভিন্ন ভিডিও। এসএলএসটি এক্সামে কি হতে চলেছে, এসএলএসটি এক্সাম কি আবার পোস্টপোন হবে, এসএলএসটি সেন্টার কোথায় পড়বে, এসএলএসটি কিভাবে প্রিপারেশন করবে, এই 6 দিনে কি কেমন করে তোমরা রুটিন বানাবে, এই রকম ধরনের 6 দিনে বা এই 10 দিনে তোমরা কেমন করে পড়বে একটা ভিডিও বানিয়ে দিবে। ভিডিওটা হচ্ছে 1 ঘন্টা, ভিডিওটা 1 ঘন্টা, 1 ঘন্টা তোমাদের নষ্ট করে দিবে। এই 6 মিনিটের 6টা টিপস বলতে বা অনেকগুলো টিপস বলতে কিন্তু 5 থেকে 10 মিনিটও লাগবে না। অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের ইংলিশ ভার্সনে, তোমরা যদি চাও আমি একটু বাংলা ভার্সনে করে দিতে পারি যে কি কি করবে এই 10 দিনে, মাত্র 5 থেকে 10 মিনিটের একটা ভিডিও বানিয়ে কি কি ফলো করতে হবে, কোন কোন জিনিসগুলো করা চলবে না, জানা থাকলেও একটু চিন্তা ভাবনা করতে হলে ভালো হয়। হ্যাঁ একদম ঠিক একদম সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। এটা হচ্ছে ইন্টারঅ্যাকশনালিজম, ক্রিয়া প্রতিবাদ। আচ্ছা, সমান্তরালবাদের কথা কে বলেছে? সমান্তরালবাদের কথা কে বলেছে? যদি তোমরা চাও 10 মিনিটের মতো এই কয়েকদিনে কি কি করবে কি কি করবে না সেটা ভিডিও চাও, তাহলে লেখো 10 মিনিট, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই কোশ্চেনটার উত্তর দিচ্ছ, বা আমি যেটা পার্সোনালি তোমাদের জিজ্ঞাসা করলাম সেটার অ্যান্সার দিচ্ছ। 10 মিনিট লিখে ছেড়ে দাও। অপশন এ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা ইন্টারঅ্যাকশনালিজম। ডেকার্ট হেল দ্যাট মাইন্ড অ্যান্ড বডি আর ডিস্টেন্স সাবস্টেন্স বাট ইন্টারেক্ট কজালিটি, দিস ইজ কল ইন্টারঅ্যাকশনালিজম। ডেকার্ট মনে করতেন মন ও দেহ দুটি পৃথক সত্তা, কিন্তু তারা একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সম্পর্কিত। স্পিনোজা
শাস্তি এভাবে ডিমোটিভেট কাউকে করবে না, সবাই পাবে। যদি চেষ্টা করে সবাই পারবে, কেন পারবে না? সবাই পারবে। স্পিনোজা 10 মিনিট 3 জনের রেসপন্স পেয়েছি এখনো পর্যন্ত। প্রবলেম অফ ফিলসফি বিষ্ণু রয়, আমিনুল আনসারি, হ্যাঁ সাগিরাও বলছে বাংলা দিয়েন। টেন মিনিট। তো খুব শীঘ্রই 10 মিনিটের একটা ভিডিও আসবে যে এই 10 দিনে কি কি করবে, কোন কোন জায়গাগুলো বেশি ফলো করবে এবং কোন জিনিসগুলো থেকে দূরে থাকবে। অলরেডি হয়তো তোমরা বুঝতেও পারছো। কোশ্চিন নাম্বার 50 নাম্বার কোশ্চিন। ওয়েস্টার্নের অনেক কিছু এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে এবং টেলিগ্রামে জয়েন করে যাবে। নানান কথা ওখানে অনেক পিডিএফ অ্যাভেলেবেল আছে, তুমি পিডিএফগুলো পেয়ে যাবে। আর যারা মেম্বারশিপ নিয়েছো তারা তো ক্লাসগুলোই পাচ্ছ অবশ্যই। জানি না আজ থেকে তোমরা অ্যাক্সেস পাবে কি না, কারণ ইউটিউব পলিসি অনুযায়ী 1 মাস সেটার ভ্যালিডিটি। তো 10 মিনিট তো অনেকেই আগ্রহ জাগিয়েছে, তাহলে আমি 10 মিনিটের ভিডিও তোমাদের করে পাঠাবো বা আপলোড করে দিব। ডেকার্তের মতে দেহের আবশ্যিক ধর্ম হলো, অ্যাকর্ডিং টু ডেকার্ট দ্য এসেন্সিয়াল অ্যাট্রিবিউট অফ বডি ইজ চিন্তন বা থট, এক্সিস্টেন্স বা বিস্তার, সক্রিয়তা বা অ্যাক্টিভিটি, উক্ত সবকটি অল অফ দিস। অপশন বি বডি, বা সবাই সঠিক অ্যান্সার করেছো। এটা হচ্ছে বিস্তার বা এক্সিস্টেন্স। আমরা জানি যদি এখানে সেলফ থাকতো তখন কি করতে, যদি সেলফ থাকলো স্যার আপনার এই চ্যানেলে পাবো, হ্যাঁ এই চ্যানেলেই তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে পিএনপি ইউজিসি নেট বলে একটা টেলিগ্রাম দেওয়া আছে, সেই টেলিগ্রামে জয়েন করে যাবে। কিন্তু আমাদের ভিডিওতে এসেই তবে তুমি চ্যানেলটা পাবে, কারণ অন্যান্য জায়গায় আমাদের পিএনপি ইউজিসি নেট বলে একটা টেলিগ্রাম করানো হয়েছে, যেটার স্ক্রিনশটও আমি পেয়েছি, যে এই নামে একটা টেলিগ্রাম করা হয়েছে। সেখানে আমাদের নাম করে স্টুডেন্টকে এডমিশন নেওয়া হচ্ছে, বেশি টাকায় নেওয়া হচ্ছে, বেশি করা হচ্ছে। যদিও আমার পিএনপি ইউজিসি নেট চ্যানেলটা এখনও রেজিস্ট্রেশন করা হয়নি। তোমরা জানো রেজিস্ট্রেশন করলে এই নামটা আর কেউ ইউজ করতে পারবে না। তো আমি অলরেডি ফর্ম সাবমিট করে দিয়েছি, খুব শীঘ্রই হয়তো 15-20 দিনের মধ্যে আমি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাব, অ্যাপ্রুভও পেয়ে যাব। তখন কিন্তু সেই টেলিগ্রামের বিরুদ্ধে আমি একটা কমপ্লেন ঢেলে দেব বা কমপ্লেন দিয়ে দিব। এখন যদি আমি কমপ্লেন দিই তাহলে আমাকে কি করবে, ইউটিউব বলবে যে এই যে পিএনপি ইউজিসি নেট আছে এই টেলিগ্রামটা তোমার, সরি ইউটিউব কেন বলছি, টেলিগ্রামে যদি আমি কমপ্লেন দিই তাহলে বলবে এই নামটা যে তুমি অন্য কাউকে ইউজ করতে দিবে না, সেটার কি এভিডেন্স আছে। চিন্তা হবে সেলফ থেকে, হ্যাঁ চিন্তা বা চিন্তন থট, একদম সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। এবং তোমাদের মধ্যে এনিমিও লুকিয়ে আছে, মনের ধর্ম চিন্তন, দেহের ধর্ম বিস্তার, একদম গোলাম আহমেদ মুর্তজা। না হোয়াটসঅ্যাপে খুব কম পিডিএফ শেয়ার করি, আমি টেলিগ্রামে সমস্ত কিছু শেয়ার করি। কোশ্চিন নাম্বার 51, হ্যাঁ চিটিং বাজ এখন অনেক পাওয়া যাবে। তোমরা এসএলএসটির হয়তো দেখলে 2016 1800 আই থিঙ্ক 4 জন না 7 জন, এতজন কি করছে, টাকা দিয়ে চাকরি করছে। ভেবে বুঝতে পারছো তোমরা? এই 1804 জন বা 7 জন যে আছে, এরা যে এতদিন স্কুলে পড়ালো, আমি জানি না কি পড়াইছে, কেমন পড়াইছে, কিভাবে পড়াইছে, আমি বুঝতে পারছি না। সেই স্টুডেন্টগুলোর কি অবস্থা তাহলে বুঝো। ডেকার্তের মতে মনের আবশ্যিক ধর্ম হলো কি? একটু আগেই জিজ্ঞাসা করলাম, মাইন্ড বা সেলফ হচ্ছে চিন্তন, অপশন নাম্বার এ।
সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। চিন্তন। কোশ্চিন নাম্বার 52, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়, এই মত প্রবক্তা কে? দ্রব্য হলো গুণের আধার, হ্যাঁ আরও অনেক আছে। দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়, এই মত প্রবক্তা কে? সাবস্টেন্স ইজ দ্য সাবস্ট্রাটাম অফ কোয়ালিটিস, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, কান্ট। হ্যাঁ রিডিং পড়িয়েছে, একদম ঠিক, লাইন লাইন ধরে রিডিং পড়িয়েছি। অপশানস এ এ এ সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। সাবস্টেন্স ইজ দ্য সাবস্ট্রাটাম অফ কোয়ালিটি, দ্রব্য হলো গুণের আধার, এটা করেছেন ডেকার্ট। অপশান নাম্বার এ, তাই না? আধার বা আশ্রয়। দেখো আমি বলছি আমিনুল ইসলাম, এই যে তুমি যেটা কমেন্ট করেছো সেটা একটু কপি করে রেখে কোথাও পেস্ট করে রাখো, এটা ক্লাসের শেষে একটু জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো বা মনে করিয়ে দিবে যে কাট অফ কত নামতে পারে। ডেকার্ট, ডেকার্ট ডিফাইন সাবস্টেন্স অ্যাজ দ্যাট হুইচ সাপোর্ট অ্যাট্রিবিউট। তাহলে ডেকার্তের মতে দ্রব্য হলো সেই সত্তা বা গুণের আধার বা আশ্রয়। আর বেশি কোশ্চিন নেই, আর কয়েকটাই রয়েছে। ডেকার্তের মতে জড় দ্রব্যের আকস্মিক গুণ হলো, অ্যাকর্ডিং টু ডেকার্ট, দ্য অ্যাক্সিডেন্টাল কোয়ালিটি অফ মেটেরিয়াল সাবস্টেন্স আর। ডেকার্তের মতে জড় দ্রব্যের আকস্মিক গুণ হলো, হ্যাঁ রেখা মাহাতো তুমি যে কমেন্টটা করেছো সেটা আমাকে পরে মনে করিয়ে দিবে বা কপি পেস্ট করবে, সেটারও অ্যান্সার দিব। ডেকার্তের মতে জড়দ্রব্যের আকস্মিক গুণ হলো, অ্যাকর্ডিং টু ডেকার্ট, দ্য অ্যাক্সিডেন্টাল কোয়ালিটিস অফ মেটেরিয়াল সাবস্টেন্স আর পজিশনস, শেপ, মোশনস, অল অফ দিস। ভালো করে কোশ্চিনটার অ্যান্সার করবে। ডি 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 সবাই ডি করছো, একদম সঠিক অ্যান্সার। এগুলো সমস্ত কিছু হচ্ছে অ্যাক্সিডেন্টাল কোয়ালিটিস অফ মেটেরিয়াল সাবস্টেন্স, জড়দ্রব্যের আকস্মিক গুণ, অবস্থান, আকার, গতি, সবকটি। ঠিক আছে, অপশন নাম্বার ডি, তাহলে সবকটি। কোশ্চিন নাম্বার 54, ডেকার্তের মতে চেতন দ্রব্যের আকস্মিক গুণ বা বিকার বা পর্যায় হলো, অ্যাকর্ডিং টু ডেকার্ট, দ্য অ্যাক্সিডেন্টাল মোডস অফ কনসিয়াস সাবস্টেন্স আর। ইচ্ছা, অনুভূতি, কামনা, উক্ত সবকটি। ডেকার্তের মতে চেতন দ্রব্যের আকস্মিক, কনসিয়াস সাবস্টেন্সের অ্যাক্সিডেন্টাল মুডস কি? উইল, ইচ্ছা, অনুভূতি, সেন্সেশন, কামনা অর্থাৎ ডিজায়ার। আমরা জানি আমাদের চেতনা কি কি করে? ইচ্ছা। আমরা ইচ্ছা কখন জাগে? যখন আমাদের চেতনাটা জাগে যে না আজকে আমাকে ক্লাস করতেই হবে, আজকে ভোরবেলায় 5টায় উঠে আমাকে পড়তেই হবে। তারপরে সেন্সেশন, আমাদের অনুভূতি, যে আজকে ক্লাস করে ভালো লাগলো বা খারাপ লাগলো। কামনা, যদি ডিজায়ার থাকে, তাহলে এটি হচ্ছে সবকটি। অপশন নাম্বার ডি, সবকটি। সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। ফতিকা সব অ্যান্সার ভালোই অ্যান্সার দিয়েছে, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার ডি। রেড হয়ে গেছে। কোশ্চিন নাম্বার 55, এই কোশ্চিনটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে। কান্টের মতে গাণিতিক বচন মাত্রই, ইব্রাহিম এসকে ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি এগুলো গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, এগুলো আমরা নিজেরাই করছি। আমরাই তো ভোট দিচ্ছি, তাই না? আমরা 18+ মানে আমরাই ভোট দিয়ে তো তাদের যে যাচ্ছি, তো ওদের দোষ নেই, দোষটা আমাদেরই। আমরা ওদের সিটে বসিয়ে রেখেছি, তবেই না বসে আছে। বলছে কান্টের মতে গাণিতিক বচন মাত্র, অ্যাকর্ডিং টু কান্ট, ম্যাথামেটিক্যাল প্রপোজিশন আর পূর্বত সিদ্ধ বিশ্লেষক, এ প্রায় অ্যানালাইটিক, পূর্বত সিদ্ধ সংশ্লেষক, এ প্রায় সিনথেটিক, পরত সাধ্য বিশ্লেষক, এ পোস্টারায় অ্যানালাইটিক, পরত সাধ্য সংশ্লেষক, এ পোস্টারায় সিনথেটিক। অপশন বি 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 বি, বাহ সবাই সঠিক অ্যান্সার করেছে, এটা হচ্ছে অপশন নাম্বার বি।
এটা হচ্ছে অপশন নাম্বার বি। কোশ্চিন নাম্বার 56, কান্টের মতে অভিজ্ঞতাপূর্ব বচনের মানদণ্ড কয়টি? কান্টের মতে অভিজ্ঞতাপূর্ব বচনের মানদণ্ড কয়টি? অ্যাকর্ডিং টু কান্ট, হাউ মেনি ক্রাইটেরিয়া আর দেয়ার ফর এ প্রায়োর জাজমেন্ট? 4টি, 5টি, 2টি, 3টি? বলছি স্বাস্তি, বলছি, দাঁড়াও আগে কোশ্চিনগুলো করে নিই। আই থিঙ্ক আমার মনে হচ্ছে আর একটাই কোশ্চিন আছে। তোমাদের একটা জায়গায় আমি বলেছিলাম না, নোবেলটি বা নোবেলিটি, নোবেলিটি, আর একটা বলেছিলাম এটাকেই বলে ইউনিভার্সালিটি, তাই না? এবং নাম্বার 2 কি বলেছিলাম? নাম্বার 2 বলেছিলাম যে নেসেসিটি। দুটো বলেছিলাম, হ্যাঁ দুটি। এবার এই দুটি দেখে নাও। সর্বজনীনতা ইউনিভার্সালিটি, যেটাকে নোবেলিটি বলা হয়, আর অন্যদিকে অপরিহার্যতা, যেটাকে নেসেসিটি বলা হয়। তো কান্ট ইউজুয়ালি মার্ক ইউনিভার্সালিটি অ্যান্ড নেসেসিটি হ্যাজ টু মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর এ প্রায়োর নলেজ, অর্থাৎ এ প্রায়োর জাজমেন্ট। তো সাম commentators add independence from experience as third. তো কান্ট প্রধানত সর্বজনীনতা ও অপরিহার্যতাকে অভিজ্ঞতাপূর্ব বচনের মানদণ্ড বলেছেন। কিছু ব্যাখ্যায় অভিজ্ঞতা থেকে স্বাধীনতাকেও আলাদা মানদণ্ড ধরা হয়, তাই অনেক গ্রন্থে 3টিও বলা হয়। তো যারা 3টি করেছো তাদেরটাও সঠিক, কিন্তু আমরা এই 3টি ধরবো না, এগুলো অন্যান্য গ্রন্থে রয়েছে। মানে কান্ট নিজে বলেননি, কান্টের কথাগুলোকে আলোচনা করতে গিয়ে তখন কিন্তু এই জিনিসটা উনি বলছেন, তো সুতরাং এই সর্বজনীনতা ও অপরিহার্যতার কথা বলেছেন। শাস্তি বলছে সর্বজনীনতা কি করে নতুনত্ব হবে। অ্যাকচুয়ালি কান্ট যখন এই কনসেপ্টটা বোঝাতে যান, এই সর্বজনীনতা বা অপরিহার্যতার কথা বোঝাতে যান, তিনি বলছেন এই সর্বজনীনতা যে আছে বা ইউনিভার্সালিটি আছে, সেটা নতুনত্ব কিভাবে, কেমন করে। ফর এক্সাম্পল ধরো, এবার আমি তোমাদের বোঝাচ্ছি, 2 + 2 4, এটা আমরা জানি, এটা ম্যাথামেটিক্স। 2 + 2 4, তাহলে এই 2 + 2 4 যদি তোমার কাছে সত্য হয়, অবশ্যই আমার কাছে সত্য হবে 2 + 2 4, অন্য কোথাও গেলেও 2 + 2 4 হবে। তাই না? এইবার দেখো, এই যে সর্বজনীনতা আছে, ইউনিভার্সালিটি আছে, ইউনিভার্সালিটি মিন্স এইটা নয় যে 2 + 2 4। আমরা জানি ইউনিভার্সালিটি বা সামান্য বলতে কি বোঝায় বলো? ইংলিশে যে আমরা ইউনিভার্সালিটি কথাটা ইউজ করি, ইংলিশের মিনিং হচ্ছে সবাইকে নিয়ে, কিন্তু ফিলোসফির ক্ষেত্রে সামান্য কথাটি কিন্তু সবাইকে ইন্ডিকেট করে না, কিছু কিছু মানুষকে ইন্ডিকেট করে। যদি আমি বলি এই গাছটি হচ্ছে লাল, তো এটা হচ্ছে সর্বজনীন, কেন? কিছু কিছু মানুষের ক্ষেত্রে লাল হতে পারে। এবার যার জন্ডিস হয়েছে, বা সরি জন্ডিস না, ওটাকে কী যেন একটা রোগ বলে না, যে কালারকে অন্য রঙে দেখা হয়, কী যেন একটা রোগ, আমার এখন ঠিক মনে পড়ছে না, সরি। সেই রোগটার কারণে লোকটি কী করবে, এই গাছটাকে রেড বা লাল না দেখে অন্য কারণে দেখবে বা অন্য কালার দেখবে। তাহলে আমার কাছে আলাদা, তোমার কাছে আলাদা। তো এই যে নতুনত্ব, আমার কাছে একটা নতুনত্ব, তোমার কাছে একটা নতুনত্ব, কিন্তু এই কনসেপ্টটা আমি যদি চাই তোমাদের আরও ডিপলি বোঝাতে পারি একদম বইয়ের ভাষায়, সেটা একটা হিউজ ক্লাস হয়ে যাবে, অনেক বড় ক্লাস হয়ে যাবে। আশিকুল দা, আমিও আসলাম। আচ্ছা, এমডি দিলওয়ার হোসেন, ওয়েলকাম এমডি দিলওয়ার হোসেন। আই থিঙ্ক মনে হয় নতুন।
হ্যাঁ, ক্লার ব্লাইন্ডনেস, জন্ডিস না গো, জন্ডিস না গো, এটা জন্ডিস না, কি যেন বলে, ক্লার ব্লাইন্ডনেস তো বলে, আরেকটা কি যেন আছে ওটা। না ঠিকই তো বলেছিলে রেখা, কেন ওটাকে উড়িয়ে দিলি? তো সবার কাছে কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট, সবাই নতুনত্ব শিখে। আর একটা জিনিস, আরও আরও একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, অ্যানালাইটিক অ্যান্ড সিনথেটিক। আমরা জানি অ্যানালাইটিকের সাবজেক্টে যা আছে প্রেডিকেটে সেম থাকবে, তাই তো? কিন্তু সিনথেসিসে কি হয়, সাবজেক্টে যা আছে তার নিউ নোভেলিটি, নিউ একটা জিনিস কি করবে, ইন্ডিকেট করবে। হ্যাঁ, অবশ্যই পিডিএফগুলো পেয়ে যাবে, নানান কথা, অনেক পিডিএফ পেয়ে যাবে। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, না হলে আজকের পর আমি হোমওয়ার্ক দেওয়া স্টপ করে দেব। সরি, অ্যান্সারটা দেওয়া, ও আছে, আর আছে। আচ্ছা, 57টা তোমাদের হয়ে গেল হোমওয়ার্ক। 58 নাম্বার কোশ্চেনটা করো। 7 + 7 = 12 কান্টের মতে এটি কি ধরনের বচন? 58টা করো, 57টা তোমাদের হোমওয়ার্ক। 7 + 7 = 12 কান্টের মতে এটি কি ধরনের বচন? অপশন বি এ প্রারাই সিনথেটিক্স, অপশন বি বি বি, একটু আগেই বুঝিয়ে দিলাম, অবশ্যই সঠিক করবে, কারণ 7 + 5 হচ্ছে সাবজেক্ট, অবজেক্টে রয়েছে 12, তো সাবজেক্টের জায়গাটা কিন্তু অবজেক্টে নেই, অবজেক্টের নতুন একটা নোভেলিটি কি করছে, দিচ্ছে। তো অপশন 2টি, 2 সমীরণ, M416, নানান কথা, স্বাস্তি, মজার এডুকেশন, বিষ্ণু, অনেকে আজকে ক্লাসে ছিল, সবাইকে আমি দেখেছি। জিনিয়া, হ্যাঁ, দেবেন্দু বলছে বি, তো এটা হচ্ছে অপশন নাম্বার বি, পূর্বত সিদ্ধ সংশ্লেষক এ প্রারাই সিনথেটিক্স। তো পূর্বত সিদ্ধ সংশ্লেষক কেন? কারণ আমরা অভিজ্ঞতার বাইরে এ প্রারাই জ্ঞান দ্বারা জানি এটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন। কোনটি গো? দেখো, সিনথেটিক্স মিন হচ্ছে ম্যাথামেটিক্সের জিনিসগুলো। সিনথেটিক্স বা এ প্রারাই মানে কি, আগে থেকে, এ প্রারাই মানে আগে থেকে, সিনথেটিক্স মানে কি করব আমরা, বিদেহে, বিদেহে নতুন কিছু পাবো, আগে থেকে জানা কিন্তু বিদেহে নতুন কিছু পাবো। যেরকম আমরা কি দেখলাম, 2 প্লাস, সরি, 2 প্লাস 5 + 7 ছিল, 5 + 7, 5টাও আমাদের জানা, 7টাও আমাদের জানা, যেহেতু এগুলো ম্যাথামেটিক্স, তাই এখানে নতুন আমরা পেলাম 12। কিন্তু এ পোস্টারাই অ্যানালাইটিকে কি আগে থেকে জানা নেই, এগুলো আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাবো। অভিজ্ঞতার মাধ্যমে মিন্স ধরে নাও অ্যানালাইটিক, অভিজ্ঞতার মাধ্যমে কেমন, যে অল ব্যাচেলার, আমি শর্ট ফর্মে লিখছি, অল ব্যাচেলার আর আনমেরিড। আমরা জানি যতগুলো ব্যাচেলার আমরা দেখেছি, যতগুলো ব্যাচেলার দেখেছি আমার অভিজ্ঞতা হয়েছে, সমস্ত ব্যাচেলার হচ্ছে আনমেরিড। তাহলে এটা হচ্ছে আমার অভিজ্ঞতার মাধ্যমে, আগে থেকে নয়, পূর্বে নয়, এটা পরত, মানে তোমার অভিজ্ঞতা হয়েছে এবং তুমি সাবজেক্টে যা আছে প্রেডিকেটও সেম থাকবে, ঠিক একইভাবে সেম জিনিস। এটি পূর্বত সিদ্ধ বিশ্লেষক, অর্থাৎ আগে থেকে জানি, কিন্তু সেটা কি করতে হবে, অ্যানালাইটিক করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং এটার মতো সেম এটা পরত সাধ্য, কিন্তু সেটা হচ্ছে সংশ্লেষক। বলো, ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হলে বলো, না হলে আবার বুঝিয়ে দিব আমি। ক্লিয়ার হলে বলো, না হলে আমি আবার বুঝিয়ে দেব। কার কার ক্লিয়ার হচ্ছে বলো। যদি তোমরা চাও যে স্যার আবার বুঝিয়ে দিন, তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার, নানান কথা বলছে, আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি যেহেতু বলছে। তোমরা একটা কাজ করো, প্রথমে আমি একটা জিনিস বলছি সেটা লিখবে, তারপরে কিন্তু তোমরা এক্সাম্পলটা লিখবে। এটা মনে রাখার জন্য লিখবে অভিজ্ঞতার আগে জানা যায়। তাহলে এই অভিজ্ঞতার আগে জানা যায় মানে এ প্রারায়, ঠিক আছে। এবার এ পোস্টারাই মানে অভিজ্ঞতার পরে জানা যায়। প্রথমে এটা লিখবে, তাহলে আর জীবনেও ভুল হবে না। পরে জানা যায়, এটা হচ্ছে এ পোস্টারাই। এ দুটো ক্লিয়ার, এ পোস্টারাই এবং এ প্রারাই ক্লিয়ার। এবার অ্যানালাইটিক মানে কি, ছোট ছোট করে বুঝলে তাহলে বেশি বুঝতে পারবে। সংজ্ঞার বিশ্লেষণ করে জানা। এবং সিনথেসিস মানে কি, অ্যাকচুয়ালি এটা আমি বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি, যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো। নতুন তথ্য যোগ করা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে। এক্সামের ব্যাপারটা বলবেন, আমি যেটা জিজ্ঞাসা করব অবশ্যই বলছি যে অ্যানালাইটিক মানে কি, সংজ্ঞার বিশ্লেষণ করে জানা। আমি সংজ্ঞাতে যেটা বলবো সেটাকেই বিশ্লেষণ করব। এবার যদি বলি যে ধরে নাও একটা সংজ্ঞা, কি সংজ্ঞা, কি বলবো, বচন কাকে বলে, বচন কাকে বলে, এই কোশ্চেনটা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। এবার তুমি সেটাকে বিশ্লেষণ করলে, বিশ্লেষণ করে যেটা তুমি বিশ্লেষণ করবে সেটা কি নতুন কিছু হবে নাকি ওইটাই হবে বচন কাকে বলে, বলো। আগে এটা বলো। নতুন কিছু, না না না, নতুন কেন বলবে, আমি যখন বলছি বচন কাকে বলে তুমি সেটাকে বিশ্লেষণ করছো। বিশ্লেষণ মিন্স এই যে বচন কাকে বলে আমি একটা লাইনে জিজ্ঞাসা করলাম, তুমি সেটারই অ্যান্সার দিচ্ছ, অন্য তো নতুন কোনো অ্যান্সার দিচ্ছ না, তুমি বচনেরই অ্যান্সার দিচ্ছ। তাহলে কিভাবে বচনের অ্যান্সার দিচ্ছ, অবশ্যই তুমি বইয়ে পড়েছো, তোমার অভিজ্ঞতা হচ্ছে। আরও খুব সহজে এক্সাম্পল আমি দিচ্ছি। ধরে নাও আমি বললাম, কি বলবো, ধরে নাও আমি বললাম যে এই পানি গরম, এই পানি গরম, যতক্ষণ পর্যন্ত না তুমি কি করছো, পানিটাকে স্পর্শ করছো, তোমার অভিজ্ঞতা হচ্ছে। তাহলে অভিজ্ঞতাটা কোথায় পাচ্ছি, দেখো
অভিজ্ঞতার পরে, তাহলে এ পোস্টার আই, এ পোস্টার আইটা পেয়ে গেলে, এ পোস্টার আই পেয়ে গেলে যে যতক্ষণ পর্যন্ত না আমি পানিটা কি করব, টাচ করব বা স্পর্শ করব, ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না যে পানিটা গরম। এবার যেই পানিটা তুমি টাচ করে নিলে, টাচ করে নিলে কি বুঝতে পারবে যে পানিটা গরম? তাহলে পানিটা আগেও ছিল গরম, তুমি পরে টাচ করার পরেও কি পেলে? গরম পেলে, নাকি ঠান্ডা পাবে? নাকি ঠান্ডা পাবে বলো? পানিটা আগে থেকে গরম ছিল, কিন্তু তুমি জানতে না পানিটা গরম নাকি ঠান্ডা। তখন তুমি কি করলে? পানিটাকে টাচ করলে, অর্থাৎ স্পর্শ করলে। তোমার অভিজ্ঞতা হলো কি? অভিজ্ঞতা হলো বলো, কি অভিজ্ঞতা হলো? হ্যাঁ, ইব্রাহিম বলছে যা ছিল তাই, নতুন কিছু বলবো না, ওটাই থাকবে। হ্যাঁ, ওটাই থাকবে, প্রপোজিশনই অ্যানালাইজ করছে, একদম সঠিক ফিলোসফিগুলো বলছে। হ্যাঁ, ওটাই থাকবে। তার মানে দেখো, এখানে যখন পানিটা আগেও গরম ছিল, তুমি স্পর্শ করলে অভিজ্ঞতা হলো, কিন্তু পানিটা এখনও গরম আছে, নতুন কিছু শিখলে না, কিন্তু তোমার অভিজ্ঞতা হলো। সেটাই হচ্ছে পরত সাধ্য বিশ্লেষক, অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু নতুন কিছু শিখলে না, আগে যেটা ছিল সেই তথ্যটাই আছে, গরম পানিটাই আছে। এবার সেকেন্ড যেটা, অর্থাৎ এই যে পূর্বত সিদ্ধ বা এ প্রারাই, এ প্রারাই মানে কি? অভিজ্ঞতার আগেই জানা, মানে অভিজ্ঞতার আগেই সে জিনিসগুলো আমরা জেনে থাকি। যেমন 7 + 5, তাহলে 7টাকে তুমি আগে থেকে জানো, এটা 7, আর এটা 5 আগে থেকে জানো। কার মতে তোমরা জানো? এগুলো হচ্ছে রেশনালিজমের মতে বা যুক্তিবাদীদের মতে এগুলো আমাদের হচ্ছে সহজাত ধারণা, জন্মের আগে থেকে থাকে। হ্যাঁ, গরম পানি হয় গরম, একদম সঠিক। তাহলে নতুন কিছু পাবে না, পুরনোটাই পেলে। তাহলে অভিজ্ঞতাও হলো, পুরনোটাও পেলে, সেটা হলো পরত সাধ্য। কিন্তু এই জায়গায় তোমরা পাচ্ছ কি? আগে থেকে জানা, 7 + 5, তাহলে 7 + 5 = 12, এটা কিন্তু তোমাদের নতুন আসলো। তাহলে সাবজেক্টে দেখো, সাবজেক্টে তোমার আগে থেকে জানা ছিল, অবজেক্টে গিয়ে তুমি নতুন একটা যোগ করে পাচ্ছ। এখানে কি আছে? 7 আছে না 5 আছে বলো? 7 আছে না 5 আছে? তাহলে 7ও নেই, 5ও নেই। গোলাম আহমেদ বলছে একটু স্পিরিটে চলুন। দেখো গোলাম আহমেদ, আমাকে সবাইকে বোঝাতে হবে, তো একটু ধৈর্য ধরো। তাহলে দেখো, এখানে 7ও নেই, 5এ নেই, তাহলে এখানে আমরা নতুন পাচ্ছি, কারণ যারা বুঝেনি তাদের ক্ষেত্রেও বোঝাতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড, মানে পূর্বত সিদ্ধ সংশ্লেষক। হ্যাঁ, একদম নতুন কিছু পাওয়া যায়। এবার 3 নম্বরে কি রয়েছে? পূর্বত সিদ্ধ বিশ্লেষক। এগুলো মুছে দিই। পূর্বত সিদ্ধ এ প্রারাই মানে কি? আগে থেকে জানা, তাই না? আগে থেকে জানা। এইবার অ্যানালাইটিক মানে কি? সেম জিনিস, আগে থেকে জানা কিন্তু সেম জিনিস পাচ্ছি। সব অবিবাহিত, সব অবিবাহিত পুরুষ হয় অবিবাহিত। তাহলে দেখো, আগে থেকে আমাদের জানা যারা অবিবাহিত তারা অবিবাহিত, যারা অবিবাহিত তারা অবিবাহিত। কিন্তু এটা তো আমাদের আগে থেকে জানা ছিল, যারা অবিবাহিত হয়, মানুষ তো অবিবাহিত, তাহলে তারা অবিবাহিত। সেম জিনিস, নতুন কিছু পেলাম না। অল ব্যাচেলার আর আনম্যারিড, এই কোশ্চিনটা ইউজিসি নেটে বারবার আসে, অল ব্যাচেলার আর আনম্যারিড। এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে এ প্রারাই অ্যানালাইটিক। এ প্রারাই আগে থেকে জানা কিন্তু নতুন কিছু নয়। ঠিক একইভাবে অপশন নাম্বার ডি, এই অপশন নাম্বার ডি এর যদি আমি একটা এক্সাম্পল দিই, আজ সূর্য উঠেছে, চলো আজ সূর্য উঠেছে। তাহলে দেখো, এ পোস্টার আই,
এ পোস্টারাই মানে আমি তোমাদের কি বললাম বলো, কে বলবে? এ পোস্টারাই মানে আমি তোমাদের বললাম অভিজ্ঞতার পরে, তাই না? অভিজ্ঞতার পরে, তাই তো? এ পোস্টারাই মানে বলেছিলাম অভিজ্ঞতার পরে। তো অভিজ্ঞতা তুমি দেখেছিলে, কি দেখেছিলে? যে সূর্য উঠে, তাই না? অভিজ্ঞতা হয়েছিল যে সূর্য উঠে, কিন্তু আজ সূর্য উঠেছে, একটা নতুন কনসেপ্ট পেয়েছো। আজ সূর্য উঠেছে, এই যে উঠেছে এটা একটা নতুন কনসেপ্ট পেয়েছো। দেখে তুমি প্রত্যেক দিন দেখো যে সূর্য উঠে, এটা তোমার অভিজ্ঞতার মধ্যে ছিল, কিন্তু আজকে উঠেছে, বাইরে তুমি দেখেছো, সুতরাং এটা একটা নতুন কনসেপ্ট পেয়েছো। এবার তোমরা বলতে পারো স্যার সূর্য তো প্রত্যেক দিন উঠে। হ্যাঁ উঠে, কিন্তু এমনও দিন থাকে যেদিন হয়তো খুব মেঘ লেগেছে বা খুব কালো মেঘ, সেদিন কিন্তু সূর্য দেখা যায় না, সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো সূর্য দেখা যায় না, বিশেষ করে শীতের দিনে, ঠান্ডার দিনে। তাহলে সূর্যকে তুমি উঠতে দেখেছো, আজ উঠেছে, এটা একটা নতুন কনসেপ্ট। এবার আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ বাবা, তাই তো বললাম আমি, ইব্রাহিম আজকে তাই তো বললাম, এটা প্রথমে তোমার অভিজ্ঞতা হবে। তুমি যে কোশ্চিনটা করেছো, তোমার কোশ্চিনের মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে। তুমি বলেছো যে গরম জল স্পর্শ করে যেমন আমি বুঝতে পারছি যে সেটা গরম, অর্থাৎ কি পাচ্ছ? বিদেহে একই জিনিস পাচ্ছ। উদ্দেশ্যে তুমি কি করছো? অভিজ্ঞতা হয়েছে যে তুমি সেটা টাচ করলে, তোমার অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতার পরে তুমি সেই জিনিসটা পেলে। আই থিঙ্ক এত সহজ করে, এত ভেঙে ভেঙে আর কেউ বুঝাবে না এই চারটা অপশান যতটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। বলো এবার যদি কারো কোনো কোশ্চিন থাকে পড়াশোনার বাইরে, এক্সাম রিলেটেড, তাহলে বলো। আদারওয়াইজ যদি কোনো কোশ্চিন থাকে কমেন্ট করবে, নাহলে পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দিব, কারণ রাত 11:19 হয়ে গেছে। তো সুতরাং আমিও তোমাদের বেশি জাগিয়ে রাখতে চাই না, বিকজ তোমাদের সামনে এক্সাম, এই সময় তোমাদের ঘুমটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ইসকে ইব্রাহিম বললো হ্যাঁ স্যার আজকে আমার এই প্রবলেমটা সলভ হলো, ক্লিয়ার হয়েছে স্যার, খুব ভালো লাগলো। বাকিরা বলো সবার ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। তোমাদের এটাও বলছি, যদি এটা এমসিকিউ সেশন না হতো তাহলে এই চারটা অপশান নিয়ে আমি তোমাদের 1 ঘন্টা ক্লাস করিয়ে দিতাম, আর এমনভাবে বোঝাতাম জীবনেও ভুল করতে না, জীবনেও ভুল করবে না। অ্যাকচুয়ালি এগুলো আমাদের শেখানো হয়নি, আর শেখাতে গেলেও আমাদের মতো দাদা বলো, স্যার বলো, ভাই বলো, যাই বলো না কেন, আমাদেরকে আটকানোও হয়, অনেক জায়গায় আটকানো হয় যে এত সহজে বলে দিলে তো হবে না, কারণ তারা যদি সব বুঝে যায় তাহলে আমাদের কাছে পড়তে আসবে না, তারা যদি সব জেনে যায় তাহলে তারা কোর্স পারচেস করবে না। এরকমও থ্রেট আসে, এরকমও কমেন্ট আসে, এরকমও আমরা শুনতে পারি। হ্যাঁ আচ্ছা, পুরনো চাকরিতে যারা পাস করলে তারা কি সব জেনারেল লিস্টে চাকরি পাবে? না, সেটা এখনও স্পষ্ট ক্লিয়ার নেই, তবে আমার মনে হচ্ছে যে না, শুধু জেনারেলে কেন পাবে, যাদের ওবিসি আছে তারা ওবিসিতে অ্যাপ্লাই করবে, যাদের যেই সার্টিফিকেট আছে সেটা। হ্যাঁ M416 বলছে কাট অফ মার্ক কত নামতে পারে, তবে কাট অফ মার্ক কত নামতে পারে এটা একদমই বলা যাবে না, তার কারণ হচ্ছে 2016 পর প্রায় 10 বছর পর, 9 থেকে 10 বছর পর এক্সাম হচ্ছে। এই 9 থেকে 10 বছর, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এটা 10 বছর পর এক্সাম। নাম্বার 2 হচ্ছে এই যে এতদিন মাঝখানে গ্যাপ গেল, কোশ্চিন কীরকম হবে ঠিক নেই, খুব টাফ হতে পারে, হয় খুব কি হতে পারে, ইজি হতে পারে, খুব টাফ হতে পারে বা খুব ইজি হতে পারে। নাম্বার 3 সব থেকে মেন ইম্পর্টেন্ট, যারা এক্সাম দিবে তাদের মধ্যে দেখবে 2 ধরনের স্টুডেন্ট রয়েছে, হয় খুব ওল্ড স্টুডেন্ট যারা অনেক দিন ধরে পড়াশোনা করে আসেনি, হঠাৎ SLSTর নোটিফিকেশান দেখে পড়াশোনা শুরু করেছে,
নাম্বার অন্যদিকে হচ্ছে নিউ স্টুডেন্টগুলো পড়াশোনা করেনি, এরাও কিন্তু ওল্ডের মতো পড়াশোনা করেনি, এসএলএসটি রেখে পড়াশোনা শুরু করেছে এবং নিজেকে মহান ভাবে আমি তো 2 মাস পড়লাম, আমি পেয়ে যাব, আমার দ্বারা হবে, আমিও বলছি হবে। 2 মাস মানে যথেষ্ট টাইম, কিন্তু নিজেকে একটা কি থাকতে হবে, সেলফ কনফিডেন্স থাকতে হবে যে না, আমি যে কোশ্চেনের অ্যান্সারটা করছি সেটা সঠিক করছি এবং আমার পড়াশোনার দিকটা সব থেকে ভালো আছে। এবার নাম্বার 4 হচ্ছে এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সে তোমাদের নাম্বার আছে। এবার এই এক্সপিরিয়েন্সে তোমরা দেখবে অনেকে যারা স্কুলে পড়িয়েছি কিন্তু অরিজিনাল কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, এমপ্লয়মেন্ট কোড নেই, এমপ্লয়মেন্ট কোড না থাকা সত্ত্বেও কি করেছে, এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে, তো তাদের ক্ষেত্রে সেই জিনিসটা ভ্যালিড মানা হবে না। তো ওভারঅল আমি যদি ধরি, ওভারঅল সব কিছু মিলে সাইট, যেহেতু তোমাদের থিওরিতে পরীক্ষা, সাইটে যারা 45+ করবে তারা সবাই ডাক পাবে, তারা ইন্টারভিউর জন্য সবাই ডাক পাবে। 45, আমি শুধু এক্সামটার কথা বলছি না, 64 খুব কম হয়ে যাচ্ছে, 64 খুব কম হয়ে যাচ্ছে, 70 কাছাকাছি ধরে রাখো, সব কিছু নিয়ে 70 বা 70+। হেত্তাভাস একদিন সহজ করে বুঝিয়ে দিন। হেত্তাভাসের ক্লাস অলরেডি আমার পেইড গ্রুপে স্টুডেন্টগুলো বলেছে যে স্যার হেত্তাভাসটা আমাদের বুঝিয়ে দিন। আমি ওদেরকে বলেছি যে হেত্তাভাসে শর্ট ট্রিক রয়েছে, ওই শর্ট ট্রিক বোঝার ক্ষেত্রে তো অনেক কিছু বোঝা যায় তাই না, কিন্তু শর্ট ট্রিক আছে এক্সামের ক্ষেত্রে খুব সোজা, ওই শর্ট ট্রিকগুলো শিখে নিলে কোনো কোশ্চেনেই ভুল হবে না। খুব কঠিন হলে কত কাট অফ, আর খুব সহজ হলে কত হতে পারে। খুব কঠিন হলে 70+, সরি খুব কঠিন হলে 60+, ইজি হলে 70। ফিলোসফি গোল বলছে রং, কিসের রং বলছো একটু বলো। হ্যাঁ ইমদাদুল তুমি ঠিকই বলেছো, 70+ই হবে। আমি এদের সঠিকটা বললাম, বলে না সত্য কথা হজম হয় না, তাতে তোমরা ডিমোটিভ হতে পারো, আমি তোমাদের ডিমোটিভ করতে আসিনি, তোমরা যাতে আরও ভালো করে পড়ো সেটাই বলছি। 70 কাছাকাছি যাবেই, এটা শিওর। খুব সোজা হলে 70+ হবে, খুব কঠিন হলে 60+ হবে, এটুকু মনে রেখো। বলো এবার কারো আরও কিছু থাকলে বলো, আমরা 2-4 মিনিটের মধ্যে ক্লাসটা স্টপ করব। হ্যাঁ ওভারঅল 70+। পরের ক্লাস কখন হবে? পরের ক্লাস আজ কালকের মধ্যে যদি আমি পিডিএফ বানাতে পারি। তোমরা অনেকেই বলেছিলে বেদান্তর উপর ক্লাস হবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন বেদান্তর উপর ক্লাস হবে একদম। যদি কালকের মধ্যে পিডিএফ রেডি করতে পারি অবশ্যই আমি জানিয়ে দেব। 10টায় ক্লাস হবে, না হলে পরশুদিন তোমাদের ক্লাস হবে 10টায়। পরশুদিন ক্লাস হবে 10টায়, বা আমি ক্লাসটাকে এগিয়ে দিয়ে 9:40-এ করতে পারি। তার কারণ হচ্ছে সেদিন আমরা 60টা কোশ্চেন করব, তো তোমরা একটু টেলিগ্রামটা ফলো করবে। বিশেষ করে আমার চ্যানেলের বা আমাদের চ্যানেলের যত সমস্ত ইনফরমেশন রয়েছে আমি টেলিগ্রামে দিয়ে থাকি, তো টেলিগ্রামে তোমরা একটু ফলো করবে। 9:40ও হতে পারে, 10টাও হতে পারে,
বেদান্তের উপর। ঠিক আছে, হেদ্ধাবাসটা একটু বুঝিয়ে দিন স্যার, খুব উপকার হয়। অবশ্যই বুঝিয়ে দেব স্যার। যদি ডেলি তো পরীক্ষা 57, বুঝলাম না। স্যার ইন্টারভিউতে 10 জনকে কতজন ডাকা হয়? না, এখানে 10 জন করে কোনো ইয়ে নেই, এরকম আলাদা করে নেই। এটা হচ্ছে ঠিক ওই প্রাইমারি লেভেলেরই মতো, মানে এটা বলছি না যে প্রাইমারি লেভেলেরই মতোই যারাই কোয়ালিফাই করবে তাদেরকে ডাকবে, কিন্তু একটা নির্দিষ্ট মেরিট লিস্ট হিসাবে, যেরকম 2016-তে হয়েছিল, অনেকে কোয়ালিফাই করেছে কিন্তু ডাকা হয়নি। না না না, ইন্টারভিউর আগে যোগ করা হবে না, ওটা ইন্টারভিউতেই হয়। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন্টারভিউতে দেখা হয়, সেটা ইন্টারভিউতেই সেখানেই সেটা যোগ করা হয়। আচ্ছা, আমার লাইফের ব্যাপারটা একটু বলুন। যাই হোক, তো একদিন আমি পুরো ডিটেলসে বলবো, আজকে জাস্ট একটু হালকা বলে নিই। আমি মাধ্যমিক দিয়েছিলাম